প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ফ্লো চার্টের বিস্তারিত জানার চেষ্টা করব। এই ভিডিওটি যদি তুমি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ তোমার ফ্লো চার্ট নিয়ে যাবতীয় চিন্তা দূর হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা জানবো ফ্লো চার্ট কি কমন আসে কি আসে না। পাশাপাশি আমরা এটাও জানবো ফ্লো চার্ট কি সিন থেকে আসে নাকি আনসিন থেকে আসে। নাম্বার 1, ফ্লো চার্ট তোমরা চাইলে কমন ফেলতে পারবে, অর্থাৎ তোমার বইয়ে যে টেক্সটগুলো রয়েছে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এবং গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো যদি দেখে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ ফ্লো চার্ট কমন ফেলতে পারবা। নাম্বার 2, অর্থাৎ ফ্লো চার্ট কি সিন থেকে আসে নাকি আনসিন থেকে আসে। যেহেতু আমরা বলেছি ফ্লো চার্ট কমন আসতে পারে, দ্যাট মিন্স হচ্ছে ফ্লো চার্ট সিন থেকে আসবে, অর্থাৎ তোমার টেক্সট বুক থেকেই আসবে। তো এখন আমরা দেখব ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় তার নিয়ম। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই, লেখা আছে 1 নম্বরে শিরোনাম দেওয়া উচিত, অর্থাৎ তোমরা যেই ফ্লো চার্টটা লিখবা তার একটা শিরোনাম থাকবে। এখন শিরোনাম কোথা থেকে দিবা এটা একটু পরে আমরা দেখব। 2 নম্বরে চলে যাই, আমাদের লেখা আছে প্রদত্ত বক্স সহ মোট 6টি বক্স ব্যবহার করতে হবে। তো এই যে 2 নাম্বার অংশ, অর্থাৎ আমাদেরকে টোটালি 6টা বক্স ব্যবহার করতে হবে। এখন বক্সটা কেমন হবে, এটা কি আমরা উপরে উপরে লিখবো নাকি পাশাপাশি লিখবো, সেই বিষয়টা আমরা পাশ থেকে দেখে নিই। এখানে আমরা দেখতে পাই, এখানে এই যে বক্সটা, এটা তো আমরা লিখবো, এটার ভিতরে যে তথ্যটা আছে সেটা তো লিখবোই, পাশাপাশি এভাবে টোটালি 6টা বক্স লিখতে পারি। অর্থাৎ আমরা চাইলে পাশাপাশি লিখতে পারি, আবার আমরা চাইলে নিচে নিচেও লিখতে পারি। অর্থাৎ আমরা যে 6টা বক্স লিখবো, আমাদের ইচ্ছা এটা আমরা চাইলে একদম নিচে নিচেও লিখতে পারি অথবা পাশাপাশিও লিখতে পারি। 3 নম্বরে চলে যাই, প্রতিটি বক্সের মাঝে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা এখানে যে বক্সগুলো লিখে রেখেছি সেখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বক্সের মাঝে কিন্তু তীর চিহ্ন আছে। দ্যাট মিন্স হচ্ছে তোমাকে অবশ্যই ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, তীর চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু আর ফ্লো থাকবে না, আর ফ্লো না থাকলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার কেটে দিবে। এরপরে আমরা চলে যাই, 4র্থ নাম্বারে লেখা আছে প্রতিটি তথ্যে নাম্বারিং করতে হবে। এখানে আমরা দেখতে পাই এই যে 1 2 3 4 5 6 6টা তথ্য, 6টা নাম্বার করা আছে। পাশাপাশি এখানেও আমরা দেখতে পাই নাম্বারিং করা আছে। অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে নাম্বারিং করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কি রোমান সংখ্যায় লিখবো নাকি এখানে যেভাবে আছে এভাবে লিখবো। তো এটা তোমার নির্ভর করবে, প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখতে হবে। প্রশ্নে যদি রোমান সংখ্যায় থাকে তাহলে তোমরা রোমান সংখ্যায় লিখবা, আর যদি প্রশ্নে রোমান সংখ্যা না থাকে তাহলে অন্য যে সংখ্যায় দেওয়া আছে তাতেই লিখবা। 5ম নম্বরে আমরা দেখতে পাই লেখা আছে তথ্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এখন তথ্যের ধারাবাহিকতা কি, এটাকেও আমরা প্র্যাকটিক্যালি দেখব, এখন আমরা এখানে এটা নিয়ে আলাপ করব না। 6 নম্বরে দেখি আমরা লেখা আছে অর্থবোধক ফ্রেজ এবং ওয়ার্ড ব্যবহার করতে হবে, ক্লজ ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে ফ্লো চার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে এই 6 নাম্বারটা। অর্থাৎ আমরা যে তথ্যগুলো লিখবো, এই যে 1 নম্বরে লেখা আছে লুকিং আফটার, এখানে আসলে আমাদের একটা তথ্য মিসিং আছে, লুকিং আফটার দ্য কেস, ওটা আমরা দেখবো আমরা যখন কোয়েশ্চেন সলভ করবো সেখানে। ওকে, তাহলে ফ্রেজ এবং ওয়ার্ড ব্যবহার করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে আমরা যে তথ্যগুলো লিখবো ওই তথ্যগুলোর মধ্যে ক্লজ লেখা যাবে না। ক্লজ কি, একবার সহজ করে বললে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে যে জায়গায়, সেটাই হচ্ছে ক্লজ। অর্থাৎ আমরা যে তথ্যগুলো লিখবো সেখানে সাবজেক্ট এবং ভার্ব দুইটাকে একসাথে লিখতে পারবো না। আমরা ভার্ব লিখতে পারবো কিন্তু সাবজেক্ট লিখতে পারবো না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি আমরা সাবজেক্ট ভার্ব সহ পুরো বাক্যই লিখে দিই সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের রুলসের বাইরে চলে যাবে। ঠিক আছে, এরপরে চলে যাই 7 নাম্বার, তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। অর্থাৎ আমরা যে তথ্যগুলো লিখবো এগুলোকে অনেক বেশি বড় করে লিখবো না, আমরা এই তথ্যগুলো একটু ছোট ছোট করে লিখবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোকে অ্যাভয়েড করতে পারি। এরপরে আমরা চলে যাই 8 নম্বরে লেখা আছে পাংচুয়েশন মার্ক ব্যবহার করা যাবে না। আমরা একটু আগে বলেছি যেহেতু এই তথ্যগুলো বাক্য হবে না, তাই এতে আমরা ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন এগুলো কোনোটাই ব্যবহার করব না। তবে
মাঝখানে কিন্তু আমরা চাইলে প্রয়োজন অনুপাতে কমা ব্যবহার করতে পারবো। অবশ্য এটা তেমন একটা দরকার পড়বে না। এরপর এখন আমরা জানবো এই যে ফ্লো চার্টের যে তথ্যগুলো আছে এগুলা আমরা কিভাবে স্টার্ট করব। ফ্লো চার্টের তথ্যগুলো আমরা স্টার্ট করব সাধারণত আমাদের প্রথমটা যেমন দেওয়া থাকবে সেই অনুযায়ী। তবে এর ব্যতিক্রম যদি হয় খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু দেখি। এখানে প্রথমটাতে লুকিং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। প্রথমটাতে যদি আইএনজি দেওয়া থাকে তাহলে আমরা চেষ্টা করব বাকি পাঁচটাতেও আইএনজি দিয়ে স্টার্ট করা। তো প্রথমটাতে যেমন থাকবে সাধারণত আমরা ফ্লো চার্টের বাকি তথ্যগুলোতে ওইভাবেই লেখার চেষ্টা করব। এখানে আমরা একটু দেখে নিই আমরা ফ্লো চার্টে যে তথ্যগুলো লিখবো সেগুলো কি কি দিয়ে স্টার্ট করতে পারি। আইএনজি ভার্ব দিয়ে স্টার্ট করা যেতে পারে, তারপর হচ্ছে ইনফিনিটিভ দিয়ে স্টার্ট করা যেতে পারে, তারপর হচ্ছে V1 দিয়ে স্টার্ট করা যেতে পারে, তারপর হচ্ছে V3 দিয়ে স্টার্ট করা যেতে পারে, তারপর মডাল ভার্ব দিয়ে স্টার্ট হতে পারে, তারপর হচ্ছে প্রেপোজিশন দিয়েও স্টার্ট করা যেতে পারে, তারপর নাউন দিয়েও কিন্তু স্টার্ট করা যেতে পারে। দ্যাট মিন্স হচ্ছে ফ্লো চার্টের যে তথ্যগুলো এগুলো বিভিন্নভাবে শুরু হতে পারে। তো এখন আমরা একটা প্রশ্ন সলভ করে দেখব কিভাবে পরীক্ষায় আমরা ফ্লো চার্ট সলভ করব এবং কিভাবে আমরা প্র্যাকটিস করব। স্ক্রিনে আমরা দেখতে পাই একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজের নিচে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এখানে এইভাবে দেয়া থাকবে, তারপরে নিচে এইভাবে ঘরগুলা দেয়া থাকবে। সবার আগে আমরা যে কাজটা করব পুরো কোয়েশ্চেনটা আগে একটু পড়বো। এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, based on your reading of the passage, write short notes in each of the boxes in the flowchart showing how the nephews remained with the case. Number 1 has been done for you. তো আমরা পুরো কোয়েশ্চেনের অনুবাদ করব একটু। Based on your reading of the passage, তোমার পঠিত প্যাসেজের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা উপরে যে প্যাসেজটা দেখতে পাই এই প্যাসেজটাকে আমরা পড়বো, তারপরে এটার উপর নির্ভর করে রাইট শর্ট নোটস, একটা শর্ট নোট লিখবো ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সে আমাদের যে 6টা বক্স থাকবে 6টা বক্সে আমরা লিখবো ইন দ্য ফ্লো চার্ট। এখন এই যে আমরা বক্সে যে লিখবো কি লিখবো সেটা কিন্তু এখনো আমাদের প্রশ্নে আসে নাই। তো এখানে আমরা দেখতে পাই এই যে শোয়িং, এই কথাটার পরেই মূলত আমাদের মূল প্রশ্ন। শোয়িং দেখি কি দেখি আমরা নোটগুলা লিখবো, হাউ দ্য নেফিউজ রিমেইনড উইথ দ্য কেস। হাউ দ্য নেফিউজ রিমেইন উইথ দ্য কেস, কিভাবে নেফিউজ অর্থাৎ ভাগ্নেরা রিমেইন অবশিষ্ট থেকেছিল উইথ দ্য কেস অর্থাৎ খাঁচার সাথে, অর্থাৎ খাঁচার সাথে তারা কি কি করেছিল সেই বিষয়গুলোকে উল্লেখ করে আমাদেরকে একটা ফ্লো চার্ট লিখতে হবে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে প্রশ্নটা এটা অনেকভাবে লেখা থাকতে পারে, কোথাও কোথাও লেখা থাকতে পারে রিড দ্য প্যাসেজ and make a flowchart and make a flowchart and make a flowchart চার্ট, তারপর লেখা থাকতে পারে শোয়িং। শোয়িং, এখন এই শোয়িং যে সবসময় লেখা থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। শোয়িং এর জায়গায় কিন্তু লেখা থাকতে পারে ডেসক্রাইবিং অথবা হাইলাইটিং অথবা এক্সপ্লেইনিং, এই ধরনের বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে। তো সাধারণত আমরা শোয়িং, হাইলাইটিং, ডেসক্রাইবিং এই ওয়ার্ডগুলো দেখবো। এই ওয়ার্ডগুলো যেখানে থাকবে তারপরেই কিন্তু আমাদের মূল প্রশ্নটা থাকবে। অবশ্যই তোমরা মূল প্রশ্ন অনুযায়ী তথ্য লিখবা। যদি মূল প্রশ্নের বাইরে গিয়ে লিখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাই এরপরে লেখা আছে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। এক নাম্বারটা হ্যাজ বিন ডান করা হলো ফর ইউ, তোমার জন্য, অর্থাৎ একটা করে দেওয়া হলো। এখন এইটার উপর বেস করেই কিন্তু আমরা আমাদের টোটাল 6টা তথ্য লিখবো, অর্থাৎ একটা দেওয়া আছে বাকি 5টা আমরা লিখবো। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রথম তথ্যটা অনুযায়ী আমরা পরের তথ্যগুলো লেখার চেষ্টা করব। ওকে, এখন আমরা যেটা করব এই তথ্যটা কোথায় আছে টেক্সটে সেখানে চলে যাব। আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে অলরেডি ইন্ডিকেট করে রেখেছি, কিন্তু মনে রাখবে পরীক্ষার হলে কিন্তু প্রথম তথ্যটা কোথায় আছে সেটা ইন্ডিকেট করা থাকবে না, তোমাকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই যে লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেজ, এটাতে কিন্তু প্রথমটাতে দেওয়া আছে। এক্ষেত্রে দেখো এই যে এক্সপেন্সিভটা অ্যাডজেক্টিভ, এটাকে বাদ দিয়ে দিয়েছে লুকিং আফটার দ্য কেস,
অর্থাৎ লুকিং আফটার দ্য কেজ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে খাঁচার দেখাশোনা করা। অর্থাৎ তারা খাঁচার দেখাশোনা করছে, এটা কিন্তু প্রথমটা দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এটার উপরের থেকে আর তথ্য আনবো না, এটার নিচ থেকে আমরা তথ্য আনবো। ওই যে আমরা বলেছিলাম তথ্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তথ্যের ধারাবাহিকতা আমরা কিভাবে রক্ষা করব? এটার উপরের থেকে আর আমরা সাধারণত তথ্য আনবো না, আমরা এটার নিচ থেকে আনবো, কারণ উপরের থেকে যদি তথ্য আনতে যাই সেক্ষেত্রে তথ্যের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব এই কোয়েশ্চেনটা থেকে কি কি উত্তর বের করা যায়। তো উত্তর লেখার পূর্বে প্রথমে আমরা যে কাজটা করে নিব, আমরা টোটাল আমাদের যে 6টা পয়েন্ট সেই 6টা পয়েন্ট কালেক্ট করে নিব। তো এখানে অলরেডি একটা দেওয়া আছে, এরপর আমরা একটু পড়বো। রিপেয়ার্স ওয়্যার অলওয়েজ আন্ডার ওয়ে। আমরা এটার অর্থটা একটু বলবো। রিপেয়ার্স মানে মেরামত, ওয়্যার ছিল, অলওয়েজ সর্বদা, আন্ডার ওয়ে পথিমধ্যে। অর্থাৎ এটা সুন্দর অর্থ হচ্ছে মেরামত চলমান ছিল। এখন এই মেরামত চলমান ছিল, তারা কি খাঁচাটা মেরামত করেছে কিনা? হ্যাঁ, করেছে। তার মানে হচ্ছে আমরা এই তথ্যটা লিখবো। এখন দেখো, রিপেয়ার্স ওয়্যার অলওয়েজ আন্ডার ওয়ে, এটা কিন্তু পুরো একটা বাক্য। আমরা কি বাক্য লিখতে পারবো? না, পারবো না, কারণ আমরা ইতিপূর্বে বলে আসছি অবশ্যই যে তথ্যগুলো আমরা লিখবো সেগুলো ফ্রেজ অথবা ওয়ার্ডে হবে। এখানে আমরা ফ্রেজে লিখবো। তাহলে এটা আমরা কি লিখবো? ফ্রেজে লিখতে হবে, অথবা ওয়ার্ড লিখলেও কিন্তু ভুল হবে না। ওকে, কিন্তু পুরো ক্লজে লেখা যাবে না। তাহলে এখন আমরা কি করব? এই যে ওয়্যার যে ভার্বটা আছে এটাকে আমরা লিখবো না, তারপর হচ্ছে অলওয়েজ আন্ডার ওয়ে এটাকে আমরা লিখবো না, তাহলে রিপেয়ারটা লিখবো। এখন যেহেতু প্রথমটাতে আমাদের আইএনজি দিয়ে স্টার্ট করা আছে, তাই রিপেয়ারটাকে আইএনজি দিয়ে স্টার্ট করবো। দ্যাট মিন্স হচ্ছে রিপেয়ারিং। আর যদি এখন কোনটাকে রিপেয়ার করছে, খাঁচাটাকে, চাইলে আমরা লিখতে পারি রিপেয়ারিং দ্য কেজ। ওকে, তাহলে আমাদের একটা পেয়ে গেলাম। হ্যাঁ, অলরেডি তো একটা দেওয়া আছে, এটাকে আমরা 2 নাম্বার ধরে নিলাম, আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। এর পরের অংশটা আমরা পড়ি। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, উইপিং and polishing had to agree that there was marked improvement. Anyone যে কেউ, who saw যারা দেখেছিল, the endless dusting সীমাহীন এই যে ধুলাবালি মোছা। হ্যাঁ, এই ডাস্টিং এখানে অর্থ হবে ধুলাবালি যে মোছা আছে ওই বিষয়টা। তাহলে তারা কিন্তু ধুলাবালি মুছছে, এটা কিন্তু আমরা জানি। তারপর হচ্ছে উইপিং, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মোছা অর্থই। এগুলো প্রায় কাছাকাছি অর্থে পলিশিং। তাহলে এই তিনটা কিন্তু আমরা লিখবো। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। আমরা কিন্তু অলরেডি 5টা পেয়ে গেছি, আমাদের আর একটা লাগবে। হ্যাড টু এগ্রি, একমত হয়েছিল, দ্যাট যে দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট, অনেক বেশি বা লক্ষণীয় উন্নতি ছিল। এখানটা আর লিখবো না। এরপর চলে যাই, এ লার্জ মেইনটেনেন্স ক্রু, একটা বড় রক্ষণাবেক্ষণকারী দল, ওয়াজ নিডেড, প্রয়োজন ছিল। এটা কি তারা করছে? রক্ষণাবেক্ষণকারী দল, এটা না, এটা হবে না, এটা আমরা লিখবো না। and more personnel to supervise them, অনেক বেশি কর্মচারী, টু সুপারভাইজ দেম, এগুলোকে কি করতো? রক্ষণাবেক্ষণ করতো। এখন এই জায়গাটাতে কিন্তু আসলে আমরা চাইলে পুরোটা থেকে লিখতে পারি। সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী দলটা অনেক বড় ছিল, আবার অনেক বেশি কর্মচারী ছিল। তাহলে আমরা বলতে পারি যে নেফিউজরা কিন্তু কি করেছে? এই কর্মচারী বা রক্ষণাবেক্ষণকারীদেরকে নিয়োগ দিয়েছে। তাহলে আমরা এই কথাটা কিভাবে লিখতে পারি? আমরা এখানে দেখতে পাই মূল তথ্য হচ্ছে আমাদের মোর পার্সোনাল। এখন এখানে কিন্তু নিয়োগ দেওয়া কিন্তু কোনো ইংলিশ নেই। তাহলে আমরা যেটা করব, নিয়োগ দেওয়া ইংলিশটা আমরা নিজে থেকে লাগাই দিব। এখন তোমরা বলতে পারো যে ভাই নিজে থেকে কি লাগানো যাবে? হ্যাঁ, অবশ্যই নিজ থেকে লাগানো যাবে। মূল তথ্য নিজ থেকে জোগাড় করা যাবে না, কিন্তু তোমরা চাইলে ফ্রেজটাকে অর্থবোধক করার জন্য অতিরিক্ত ওয়ার্ড আনতে পারবা, যেটা অবশ্যই টেক্সটের অর্থের সাথে যেতে হবে। তাহলে আমরা নিয়োগ দেওয়া ইংলিশ কি জানি? নিয়োগ দেওয়া ইংলিশ হচ্ছে এমপ্লয়। দ্যাট মিন্স হচ্ছে এমপ্লয়ের সাথে আইএনজি যুক্ত করব, এমপ্লয়িং। এরপর হচ্ছে মোর পার্সোনাল যুক্ত করে দেব, এমপ্লয়িং মোর পার্সোনাল। এটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমাদের 6টা তথ্য হয়ে গেছে। এখন এই 6টা তথ্যকে আমরা একটু লিখে নিব। এখন আমরা এতক্ষণ যেই 6টা তথ্য কালেক্ট করেছি, সেই 6টা তথ্য এখানে লিখে নিব। 6টা তথ্য লেখার পূর্বে একটা কথা বলে রাখি, আমরা শুরুতেই বলেছিলাম শিরোনাম লিখতে হবে, অর্থাৎ টাইটেল লিখতে হবে। এখন টাইটেল আমরা কোথা থেকে লিখবো সেটা কিন্তু আমরা শুরুতে আলাপ করিনি। এখন আমরা একটু দেখে নিব আমরা টাইটেলটা কোথা থেকে লিখবো। আমরা এই টাইটেলটা হচ্ছে প্রশ্ন থেকে উঠাবো। এখানে আমরা দেখতে পাই যে শোয়িং এর পরে হাউ দ্য নেফিউজ রিমেইনড উইথ দ্য কেজ, এই শোয়িং, ডেসক্রাইবিং, হাইলাইটিং এভাবে যা থাকবে, এরপরে যে তথ্যটা আছে ওটাই মূলত উঠাই দিব, তাহলে আমাদের শিরোনাম হয়ে যাবে। আমরা এখানে ইচ্ছা করে শিরোনামটা লিখতেছি না, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় শিরোনাম লিখবে।
ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের যে 6টা তথ্য, তার মধ্যে প্রথমটা দেওয়া আছে লুকিং আফটার দ্য কেস, অর্থাৎ খাঁচাটিকে দেখাশোনা করে। এরপর আমরা দ্বিতীয় তথ্য যেটা আমরা ওখান থেকে বের করেছিলাম, রিপেয়ারিং দ্য কেস। ওখানে কিন্তু কেস ছিল না, আমরা কেসটা লিখে দিব, অথবা না লিখলেও কিন্তু এটা ভুল হবে না। ওকে, আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা যে তথ্যগুলো লিখবো ওই তথ্যের প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই বড় হাতের দিতে হবে, কারণ এটা কিন্তু একদম শুরুর দিকে আছে, অবশ্যই বড় হাতের দেওয়া উচিত, না দিলে কিন্তু এটা ভুল হবে। এরপরে আমাদের 3 নাম্বার তথ্যে আমাদের ছিল ডাস্টিং, তাহলে এখানে আমরা লিখতে পারি ডাস্টিং। এখানে দেখো উপরে দুইটা কিন্তু আমরা ফ্রেজে লিখেছি, কিন্তু এখানে আমরা একটা ওয়ার্ডে লিখেছি। এখন এখানে একটা ওয়ার্ড লিখলে কি ভুল হবে না? মোটেও ভুল হবে না, কোনো অসুবিধা নেই, বাট বাক্য না হলেই চলে, অর্থাৎ ক্লজ না হলেই চলে। ডাস্টিং। এরপরে আমাদের যে তথ্যটা আমরা পেয়েছিলাম উইপিং, তো আমরা এখানে লিখছি উইপিং। এখানে আমরা একটা ওয়ার্ডই লিখবো, তারপর আমরা লিখবো হচ্ছে পলিশিং, যেটা আমরা পেয়েছিলাম পলিশিং। ওকে, আমাদের লাস্ট যেটা ছিল মোর পার্সোনালকে আমরা লিখবো মোর পার্সোনাল, মানে অনেক কর্মচারী নিয়োগ দেওয়া। এখন নিয়োগ দেওয়া শব্দটা ওখানে আমাদের ছিল না, আমরা এটা অতিরিক্ত লিখছি। তাহলে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা অতিরিক্ত শব্দ লেখা যায়, কোনো প্রবলেম নাই, যদি মূল তথ্যের বিকৃতি না ঘটে। তো এখানে আমরা লিখবো এমপ্লয়িং মোর পার্সোনাল। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর পরে কখনোই কিন্তু কোনো চিহ্ন দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু একটাও বাক্য না। ওকে, তো বন্ধুরা এই পর্যন্ত আমরা যে ফ্লো চার্ট সলভ করালাম এবং ফ্লো চার্টের নিয়মগুলো তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা, যাতে করে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসতে পারি। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।